नमस्कार आमी गोविंददेव गोस्वामी देवबाणी एस्ट्रोलॉजीते सबाइके स्वागत जानाई। आलोचनार विषयबस्तु এই एप्रिल मास 2025 বৃশ্চিক राशिर जातक जातिकादेर केमन जाबे। खूब गुरुत्वपूर्ण समय एक चलছে এই एप्रिल मास। 5টি ग्रह एप्रिल मासेर 14 तारीख पर्यन्त একটি রাশিতে থাকছেন। কালপুরুষ চক্রে এই রকম ঘটনা খুব রেয়ার ঘটে, সুতরাং দেখা যাচ্ছে যে বেশিরভাগ রাশির মানুষের একটা কিছু খারাপ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই বৃশ্চিক রাশির যারা জাতক আছেন তাদের কেমন যাবে, তাদের মন মানসিকতা কেমন থাকবে, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের যে পারিবারিক স্বাচ্ছন্দ্য, পড়াশোনা, সুখ শান্তি, গাড়ি বাড়ি, ব্যবসা, দাম্পত্য, বিবাহ, প্রেম, শিক্ষা, সন্তান, তাদের উপার্জন, ব্যয় কি থাকছে সে বিষয়ে একটা সম্যক এবং ছোট্ট করে আলোচনা আমি আপনাদের সামনে পরিবেশন করছি। অবশ্যই মনোযোগ সহকারে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এই কারণে যে এপ্রিল মাস একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে সমস্ত মানুষের জন্য। সুতরাং আপনি বৃশ্চিক রাশির জাতক, আপনার কিন্তু আলোচনাটি সম্পূর্ণ শোনা একান্ত কর্তব্য। যাই মূল আলোচনায় প্রবেশ করছি। এখানে কালপুরুষ চক্র আঁকা আছে। এই কালপুরুষ চক্রের অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি। অর্থাৎ আলোচনা আমাদের এই রাশি নিয়ে, এবং 1 যেখানে লেখা আছে এখান থেকে জাতকের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি আলোচনা করা হয়। তাহলে এই রাশির অধিপতি কে? না, এই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। তিনি কিন্তু নবমে থাকছেন 5 তারিখ থেকে পুরো মাস। নবম স্থল হচ্ছে লক্ষ্মীস্থল, ভাগ্যস্থল, অর্থাৎ কোণ, এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে কিন্তু ভাগ্যস্থল। সেখানে মঙ্গল কিন্তু সাধারণত নিচস্থই থাকেন। তো সেই সুবাদে যেহেতু ভাগ্যস্থলে, এবং আপনার মঙ্গল হচ্ছে আপনার ষষ্ঠের অধিপতি, অর্থাৎ মেষ রাশির অধিপতি। এবার তিনি আপনার রাশি বা লগ্নের অধিপতি, এবং ষষ্ঠের অধিপতি হয়ে নবমে থাকছেন, এবং তিনি নিচস্থ, তার স্বভাবগতভাবে ওখানেই তিনি নিচস্থ। ফলাফল কী হবে না, দেখো এক্ষেত্রে পরিষ্কারভাবে বলা যায় বৃশ্চিক রাশির জাতকদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না। এই মাসে মোটামুটি ভালো থাকবে, এটুকু বলা যায়। আর সেরকম কোনো শরীর স্বাস্থ্যের যে বিরাট কিছু অবনতি ঘটবে তা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে, মন মানসিকতাও মোটামুটি একটা ভালো থাকবে। তবে একটা ঘটনা হচ্ছে কি, যেহেতু 5টি গ্রহ একটি রাশিতে অবস্থান করছেন পুরো 14 তারিখ পর্যন্ত, তারপর কিন্তু রবি চলে যাচ্ছেন উচ্চাবস্থায় মেষ রাশির ঘরে। 4টি গ্রহ থেকে যাচ্ছে। সুতরাং আপনার পঞ্চম স্থলে, অর্থাৎ এটাকেও কোণ বলা হয়, লক্ষ্মীস্থল বলা হয়, সেই জায়গায় কিন্তু পঞ্চগ্রহা যোগ থাকছে আপনার 14 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু আবার চতুর্গ্রহা যোগ থাকছে। তো ঘটনা হচ্ছে কি, স্থানটা তো ভালো, পঞ্চম স্থান, ওটা হচ্ছে আপনার লক্ষ্মীস্থল বলা হয় কোণ। তো কোণে 4-5টা গ্রহ থাকছে, যথেষ্ট ভালো ফল পাওয়ার কথা। যখন আমি আলোচনায় যাব বলবো। তো যাই হোক, শরীর স্বাস্থ্য খুব খারাপ যাবে না, মোটামুটি ভালো থাকছে। এবারে আমি চলে আসি 2 নম্বর ঘর, যেটা থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স আলোচনা করি। ওটা হচ্ছে ধনু রাশির ঘর। অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু আপনার সপ্তমে। এক কথায় বলি যে আপনার বৃহস্পতি হচ্ছেন পঞ্চমের অধিপতি, এবং দ্বিতীয়ের অধিপতি হয়ে সপ্তমে তিনি গেছেন। আমি কিন্তু যতই খারাপ যোগ আসুক না কেন মীন রাশিতে বহু গ্রহের অবস্থানের পরে, আপনার কিন্তু এই মাসে সঞ্চয় ভালো হবে, ভালো হতে চলেছে। সঞ্চয় যোগ ভালো, ব্যাংক ব্যালেন্স আপনাদের কিঞ্চিত হলেও বৃদ্ধি পাবে। হ্যাঁ, কিছু সমস্যা আছে, সমস্যা নিরসনের উপায় আমি একদম আলোচনার শেষে বলবো, গুরুত্ব সহকারে সবাই শুনবেন। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি। এবারে প্রশ্ন হচ্ছে, এই তৃতীয় অধিপতি কিন্তু হচ্ছেন শনি,
তিনি মকর রাশির অধিপতি, তিনি পঞ্চমে বসে গেছেন এবং এই জায়গায় শুরু হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শনি এপ্রিল মাসে আপনার পঞ্চমে লক্ষ্মীস্থলে থাকছেন, এটা ঠিক কথা, কিন্তু সেখানে তিনি কয়েকটা যোগে জড়িয়ে গেছেন, যে যোগগুলোর জন্য শনি কিন্তু ভালো ফল দিতে পারবেন না এতটা পঞ্চমে থাকা সত্ত্বেও। বিষয়টা কি না, শনি এবং রাহু দুজনেই বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন এবং শ্রাপিত যোগ বা পিশাচ যোগের মধ্যে আছেন। সেই কারণে ভাইদের সাথে সম্পর্কের কিঞ্চিত কিন্তু অবনতি ঘটার সম্ভাবনা আছে এই জায়গায়। এবং যোগাযোগ কিন্তু খুব একটা খারাপ হবে না, কারণ আপনার রাষ্ট্রাধিপতি মঙ্গল তিনি সরাসরি তৃতীয় দৃষ্টি রেখেছেন, অতএব পরাক্রমতা যথারীতি ভালো থাকবে, আপনার যথারীতি ভালো থাকবে। তবে সেটা আবার অতিরিক্ত হওয়ার সম্ভাবনা আছে, যা কিন্তু আবার সমস্যা তৈরিও করতে পারে। যোগাযোগ, হ্যাঁ, বেশ কিছুটা যোগাযোগ আপনাদের হবে, তবে যোগাযোগের মধ্যেও কিছুটা ভ্রান্তি ঘটার সম্ভাবনা আছে। যেগুলো খারাপ বলে যাব। শরীর স্বাস্থ্য মোটামুটি একটা ঠিকঠাক থাকছে বলে গেছি, সঞ্চয় যোগ ভালো আছে বলে গেছি, কিন্তু যেগুলো খারাপটাই বলবো আপনাদের, কিন্তু সেটাকে শুনতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু মানসিকভাবে তৈরি থাকতে হবে, যার উদ্দেশ্যে এই আলোচনা। যোগাযোগ খারাপ নয়, যোগাযোগ ভালো হবে, অনেক ভালো জায়গায় যোগাযোগ হবে, কিন্তু যোগাযোগের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ভুলভাল হওয়ার কিঞ্চিত সম্ভাবনা দেখা যায়। চতুর্থ ঘর, এই যে পারিবারিক সুখ শান্তি যেটাকে বলা হয়, সেটা মা, যানবাহন, গৃহ, এগুলো আমরা আলোচনা করে থাকি। চতুর্থ ঘর হচ্ছে আপনার কুম্ভ রাশির ঘর, অধিপতি শনি, তিনি গেছেন পঞ্চমে লক্ষ্মীস্থলে, খুব ভালো, কিন্তু সেই যে শ্রাপিত যোগের কারণে এবং রবিও সেখানে থাকছেন 14 তারিখ পর্যন্ত, একটা বিষযোগ তৈরি হয়েছে। এই যে জায়গাগুলো, সেখানে কিন্তু পারিবারিক যে একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কিঞ্চিত উত্থান পতন ঘটাবে, এটাকে কিন্তু আপনাকে নিজেকে আলোচনাটি বুঝে নিয়ে কিন্তু কন্ট্রোল করতে হবে এবং এই গ্রহগুলিকে শান্ত করার প্রয়োজন আছে, সন্তুষ্ট করার প্রয়োজন আছে। তার উপায় আমি শেষে বলে যাব। যারা গাড়ি কিনতে চাইছেন, আমি বলবো না, একটুখানি অপেক্ষা করে যান, এপ্রিল মাসটা পেরোতে দেন। যারা বাড়ি কিনতে চাইছেন তাদেরও বলবো একটু অপেক্ষা করে যান, এপ্রিল মাসটা পেরোতে দেন। এখানে এপ্রিল মাসের 14 পর দেখুন, গ্রহণযোগ কেটে যাবে আপনার, হ্যাঁ, সঙ্গে বুধাদিত্য যোগটাও কেটে যাবে, আবার একটা বিষ যোগ কেটে যাবে, একটা দারিদ্র যোগ কেটে যাবে। মানে পঞ্চমে আপনার অনেকগুলো খারাপ ভালো যোগ তৈরি হয়েছে, তো কিছু যোগগুলো কেটে যাওয়ার ফলে আপনার এপ্রিল মাসের পরে পরিস্থিতি অনুসারে আমরা আবার আলোচনায় আসব, তখন আপনাকে জানাবো যে আপনার সময়টা কীরকম যাচ্ছে। তো আপাতত আমার মনে হয় এপ্রিল মাস, বিশেষ করে তো আপনাকে বলছি 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু এগুলো না করাই ভালো, গাড়ি কেনা, বাড়ি কেনা, এগুলো না করাই ভালো। আর মায়ের শরীর সম্পর্কে কিন্তু আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। হ্যাঁ, ভালোও থাকছে, খারাপও থাকছে, দুটোই থাকছে, কিন্তু আমাদের তো খারাপটার জন্য মোকাবিলা করার জন্য তো আমাদের প্রস্তুত থাকতে হয় না। তো যাই হোক, এই বিষয়ে আলোচনায় বলি যে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যে একটা জোয়ার ভাঁটা আসবে, মায়ের শরীরের ক্ষেত্রেও অনুরূপ আসবে, আর গাড়ি বাড়ি কেনা থেকে একটু বিরত থাকা বাঞ্ছনীয়। এবারে মূল আলোচনা হচ্ছে পঞ্চম স্থল, যেখান থেকে প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। সেখানে 5টি গ্রহ 14 তারিখ পর্যন্ত বসে গেছেন। যোগগুলো এবারে কি কি তৈরি হয়েছে দেখুন, এইখানেই আমি আলোচনাটা করছি। প্রথমে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ যেটা খারাপ যোগ, রাহু শনিতে মিলে একটা শ্রাপিত যোগ বা পিশাচ যোগ তৈরি হয়েছে। রাহু বুধ জড়ত্ব যোগ তৈরি করেছে ওই জায়গায়। রাহু রবি গ্রহণ যোগ তৈরি করেছে ওই জায়গায়।
রবি এবং শনি 20 যোগ তৈরি করে ফেলেছে। তো এরকমভাবে বেশ 4-5টা যোগ নিশ্চিত খারাপ শুনলেন। আবার ভালো যোগও তৈরি হয়েছে। ভালো যোগ কী তৈরি হয়েছে না, বুধ ওই জায়গায় নিচস্থ, শুক্র উচ্চস্থ অবস্থায় থাকার সুবাদে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। রবি বুধ 14 তারিখ পর্যন্ত একই সাথে থাকার সুবাদে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এবং আপনার বৃহস্পতির সাথে শুক্রের একটা ক্ষেত্র বিনিময় হয়েছে, সেখানে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে। এরকমভাবে অনেক অনেক যোগ তৈরি হয়ে গেছে, ওখানে অনেক যোগ তৈরি হয়ে গেছে, যার জন্য এই পঞ্চম ঘরটা এত গুরুত্বপূর্ণ, যেটা লক্ষ্মীস্থল। সেখান থেকে আপনারা ভালো মন্দ দু ধরনেরই ফলাফল পেতে চলেছেন। এই ক্ষেত্রে বলবো, যারা নতুন প্রেম করতে চাইছেন, একটা যোগাযোগ কিন্তু প্রেমের আসবে, কারণ রাহু শুক্র বসে আছে। রাহু হচ্ছে যোগাযোগের কারক গ্রহ, শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। সুতরাং একটা যোগাযোগের মাধ্যমে প্রেম ঘটার সম্ভাবনা যথেষ্ট, কিন্তু সেই প্রেম কতদিন টিকবে সেটা কিন্তু যথেষ্ট আবার সংশয় তৈরি করে। আর যারা প্রেমের মধ্যে আছেন তাদের বলবো, একটু সময়টা মেপে চলুন, কথাবার্তায় একটু লাগাম দেন, ব্যবহারকে সুমধুর করুন, না হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা জোয়ার ভাটা দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে এটা সমস্যায় পড়তে পারেন, প্রেম থেকে আপনারা একে অপর দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। সুতরাং প্রেমের ক্ষেত্র সম্বন্ধে একটু সাবধান থাকা বাঞ্ছনীয়। এবারে শিক্ষা বলতে একটু উচ্চ শিক্ষা যদি আলোচনা করা যায়, সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে মন কিন্তু কিছুটা কনভার্ট হবে, এদিক ওদিক হবে। মনকে আপনাকে শান্ত রাখতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিবদ্ধ হয়ে যাবে। কিছু সময় পড়াশোনা করছেন, তারপর হয়তো ভালো লাগবে না, এরকম ব্যাপারটা আপনাদের মধ্যে ঘটবে। আবার ভালো জিনিসও দেখা যাচ্ছে এর মধ্যে, যেহেতু আপনার ভাগ্যস্থলে মঙ্গল চলে গেছেন এবং অন্যান্য শুক্র আপনার উচ্চ অবস্থায় আছেন। দেখুন, শুক্র হচ্ছেন বৃহস্পতি যেরকম ধন সম্পদের কারক, ধন সম্পদ দেন প্রয়োজনীয়, শুক্র হচ্ছেন ধনের যে প্রাচুর্যতা প্রদান করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো অপশান পেতে পারেন। আপনার হয়তো একটা চাহিদা, অমুক বিষয় নিয়ে আমি পড়ব, সেরকম একটা জায়গা তৈরি হতে পারে। ভালো কোনো বিদ্যালয় আপনি খুঁজে পেতে পারেন। হ্যাঁ, তার মধ্যেও বিভ্রান্তি থাকতে পারে, দুটো ভালো, কোনটা নেব চুজ করতে গিয়ে ভুল হতে পারে। দুটোই কিন্তু ভালো, বাট আমি কোনটা চুজ করব সেই ক্ষেত্রে বিভ্রান্তি হবে, কিন্তু ভালো অপশানটা আপনার সামনে আসবে। দুটো ভালোর মধ্যে কোন ভালোটা নেব, সেখানে এই সমস্যা তৈরি হবে, একটা সংশয় তৈরি হয়ে যাবে। তো আদারওয়াইজ শিক্ষাক্ষেত্র কিন্তু মধ্যম। প্রেমের ক্ষেত্রে জোয়ার ভাটা আসবে, শিক্ষাক্ষেত্র মধ্যম। সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো, যা এখানে শ্রাপিক যোগ, গ্রহণ যোগ ইত্যাদি যে খারাপ যোগগুলো তৈরি হয়ে গেছে না, কিছুটা সময় আপনাদের অপেক্ষা করে যাওয়া বাঞ্ছনীয়। ষষ্ঠ ঘরে কেউ নেই, ষষ্ঠাধিপতি নবমে। ষষ্ঠে কিন্তু রবি উচ্চ হচ্ছেন আপনার 15ই এপ্রিল থেকে পৌঁছাচ্ছেন ওখানে এবং উচ্চ হয়ে যাচ্ছেন। সুতরাং দেখা যাচ্ছে এই জায়গায় আপনার কিন্তু শত্রু অবদমিত হবে, অনেকটা আপনার কাছে অবদমিত হবে শত্রু। ঋণের কথা বললাম যে ঋণ হওয়ার সম্ভাবনা খুব একটা দেখছি না আমি, শত্রু কিন্তু অবদমিত হবে। আর রোগ ব্যাধির কথা যেটা বললাম, হ্যাঁ, একটু ব্লাড রিলেটেড সমস্যা ছাড়া সেরকম কোনো দেখা যাচ্ছে না। একটু প্রেশার আর সুগার এই জাতীয়, সেটাও খুব স্বল্প, খুব বেশি দেখা যাচ্ছে না। আর আপনাদের বলবো একটু অগ্নিভয়, বিদ্যুৎ, বিদ্যুতের ভয় এগুলো কিন্তু আপনাদের থাকছে। চোখের একটু সমস্যা হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই ক্ষীণ। সপ্তম স্থল ব্যবসা, দাম্পত্য, বিবাহ ইত্যাদি আলোচনা করা হয়। দেখুন, এই জায়গায় বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতির কিন্তু এটা খুব যে সুখকর ঘর তা নয়, কারণ শত্রু রাশিতে বসে আছেন তিনি, কারণ এই রাশির অধিপতি হচ্ছেন শুক্র। এইখানে আবার তিনি ভালো ফল দেবেন। কেন ভালো ফল দেবেন না, উনি তো বৃহস্পতি শুভ গ্রহ। এবারে এই যে রাশির অধিপতি, বৃষ রাশির অধিপতি, তিনি আবার বৃহস্পতির ঘরে, অর্থাৎ পরস্পর ঘর বিনিময় করেছেন। বলে তুমি যদি আমারটা খারাপ করো, আমি তোমারটা খারাপ করবো, এরকম একটা পজিশন তৈরি হয়ে আছে। এবং আপনার সপ্তমাধিপতি, যেখান থেকে আমরা দাম্পত্য, বিবাহ, ব্যবসা, মূলত ব্যবসার সাথে আরও একাদশ জড়িত আছে, ব্যবসা আলোচনা করে থাকি,
সেখানে দেখা যাচ্ছে সেই ব্যবসার অধিপতি কিন্তু উচ্চ অবস্থায় আছেন আপনার লক্ষ্মীস্থলে। সুতরাং দেখা যাচ্ছে ব্যবসা থেকে একটা ভালো উপার্জন হতে চলেছে। বিশেষ করে যারা বিভিন্ন শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময়টা ভালো যাবে। খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যারা, তাদের সময়টা ভালো যাবে। হ্যাঁ, সেটা রান্না করা খাওয়ার হতে পারে বা খাদ্যদ্রব্য হতে পারে, খাদ্যদ্রব্যের কাঁচামাল যেটা, সেটা হতে পারে। এই ব্যবসাগুলোই কিন্তু যথেষ্ট লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে এই এপ্রিল মাসে। তাহলে ব্যবসা ক্ষেত্র মোটামুটি একটা ভালো দেখছি। আর দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো, এক কথায় দাম্পত্য যথেষ্ট ভালো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি রাহুর একটি দৃষ্টি পড়ে আছে, কিন্তু বৃহস্পতিরও পূর্ণ দৃষ্টি রাশির ওপর আছে এবং আপনার সপ্তমাধিপতি পঞ্চমে গিয়ে উচ্চাবস্থায় আছেন এবং আপনার পঞ্চমাধিপতি সপ্তমে, অর্থাৎ কোণের অধিপতি কেন্দ্রে, কেন্দ্রের অধিপতি কোণে উচ্চাবস্থায় এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে। সেক্ষেত্রে রাহুর দৃষ্টি থাকলেও দাম্পত্যের ছোটোখাটো কিছু সমস্যা এলেও খুব স্বল্প সময়ের মধ্যে সেটা কিন্তু নিরসিত হবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো, ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো। তবে কিঞ্চিত সাবধান, কোনটা না, আপনাকে একটু ব্যবসাটার প্রতি নজর দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। একটু ভুলভাল হতে পারে রাহুর কারণে। তবে যেহেতু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে এবং আপনার সপ্তমাধিপতি উচ্চাবস্থায় আছেন, সেটা কোনো বৃহত্তর ক্ষয়ক্ষতির জায়গা তৈরি করবে না। তবে ঠিক উল্টো দিকে যদি আসি, অষ্টমের অধিপতি এবং একাদশের অধিপতি হয়ে বুধ নিচস্থ হয়েছেন কোথায়? আপনার পঞ্চমে, এবং তিনি জড়ত্ব যোগে পৌঁছে গেছেন, জড়ত্ব যোগে আছেন রাহু বুধ মিলে। এই ক্ষেত্রে বলবো হ্যাঁ, কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনাকে কিন্তু ব্যবসাটার দিকে বললাম না, একটু লক্ষ্য নজরটা রাখতে হবে, অবশ্যই আপনাকে রাখতে হবে। যেটুকু আপনি উপার্জন প্রত্যাশা করছিলেন ততটা পাবেন না, লাভ হয়তো পাবেন না, সেটা আমি যখন একাদশ ঘর আলোচনায় আসবো সেটা আরও বলবো। তো যাই হোক, ক্ষয়ক্ষতি একটু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে। কিন্তু আপনাকে, আপনি যে যা কর্মে স্বনিয়োজিত হোক বা ব্যবসা ক্ষেত্র হোক, যাই হোক, আপনাদের কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। উপায় আমি বলে যাব কিভাবে আরও সেটাকে কন্ট্রোল করা যায়, নিরসিত করা যায়। সম্পূর্ণ করা যায় না, বেশ কিছুটা করা যায়, আমি আলোচনা অবশ্যই করব। এবারে চলে আসি নবম ঘর। এর অধিপতি কিন্তু চন্দ্র। চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে বৃশ্চিকে ধরে নিয়েই আমরা আলোচনা করছি, কিন্তু তথাপি চন্দ্র 54 ঘন্টা অন্তর পরিবর্তন করেন এক একটি রাশি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ, স্বভাবগত দিক থেকে কিন্তু একটু উত্থান পতন এলেও যেহেতু মঙ্গল ওই জায়গায় আছেন আপনার রাষ্ট্রাধিপতি, ভাগ্যের কিন্তু যথেষ্ট সহায়তা আপনারা পেতে চলেছেন। যদিও একটা রাহুর দৃষ্টি এখানে পড়ে আছে, এটা ঠিক কথা, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনার উপর আছে, মঙ্গল এবং তিনি কোণে আছেন, কোণে পৌঁছে গেছেন, অতএব ভাবার দরকার নেই। ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবেন আপনারা এই এপ্রিল মাসে, কাজে লাগান। হ্যাঁ, যতটা আমরা বারবার বলেছি, পঞ্চমে এত গ্রহের অবস্থান অনেকটা কিন্তু খারাপ ভালো ঘটাবে, সেটা আমরা বুঝেই বলছি যে যতটা খারাপ হওয়ার কথা ছিল আপনার ভাগ্যস্থলে রাষ্ট্রাধিপতি থাকায়, ততটা খারাপ কিন্তু আপনার হবে না, করতে দেবেন না। অর্থাৎ ভাগ্যের কিন্তু একটা সহযোগিতা পাচ্ছেন। দশম স্থল খুবই গুরুত্বপূর্ণ, কর্মস্থল, এখানে কাজ। দেখুন, এর অধিপতি হচ্ছেন রবি, অর্থাৎ সিংহ রাশির অধিপতি রবি, তিনি কিন্তু পঞ্চমে থাকছেন। তিনি কিন্তু পঞ্চমে থাকাকালীন বেশ কয়েকটা খারাপ যোগে আবদ্ধ, গ্রহণ যোগে আবদ্ধ ওখানটায়, এবং একটা বিষ যোগে আবদ্ধ। তার মানে সেখানে কিন্তু ততটা তিনি ভালো ফল দেবেন না 14 তারিখ পর্যন্ত। কিন্তু 14 তারিখের পর ষষ্ঠে রবি উচ্চ হয়ে যাচ্ছেন। ষষ্ঠ থেকে একটা কর্মপ্রাপ্তি বোঝায়, অর্থাৎ দশমাধিপতি যেহেতু ষষ্ঠে উচ্চাবস্থায় যাচ্ছেন, আমি বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু 15 তারিখ থেকে
পুরো এপ্রিল মাস এবং মে মাসের 14-15 পর্যন্ত সময়, আমি মে আলোচনায় যখন যাব তখন বলবো, পুরো এপ্রিল মাস একটা কর্মপ্রাপ্তির যোগ প্রবল। অনেক খারাপের মধ্যে এটা একটা খুব ভালো খবর যে কর্মপ্রাপ্তি যোগ আপনাদের কিন্তু প্রবল দেখাচ্ছে। যারা কর্ম করছেন তাদের সম্মান বৃদ্ধি, যারা সরকারি কাজের সাথে যুক্ত তাদের প্রমোশন হতে পারে, সম্মান বৃদ্ধি হতে পারে, স্যালারি বৃদ্ধি হতে পারে, অন্যান্য কিছু যে প্রাপ্তি ঘটতে পারে কর্মক্ষেত্র থেকে। আপনার ইচ্ছে অনুযায়ী জায়গায় আপনি কাজ পেতে পারেন, পরিবর্তন হতে পারে, মানে কর্ম রিলেটেড যা বিষয়গুলোই একটা 15 তারিখ থেকে একটা শ্রীবৃদ্ধি ঘটতে আপনাদের চলেছে এবং কর্মপ্রাপ্তিও ঘটতে চলেছে। সুতরাং কর্মের জায়গাটা আপনাদের খুব ভালো। বাকি চলে আসি এবারে উপার্জন স্থল। উপার্জন স্থলে কি আছে না, আপনার উপার্জন স্থলে কেতু বসে আছে এবং দীর্ঘদিন আছে। অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন বা লগ্নের জাতক জাতিকা আছেন তাদের কিন্তু উপার্জন যে হচ্ছে না তা নয়, হবে না তাও নয়, কিন্তু উপার্জনের অধিপতি কিন্তু পঞ্চমে নিচস্থ, আর উপার্জনের স্থলে কেতু বসে আছেন। কেতু কিন্তু একাদশ ঘরে বসলে খুব একটা খারাপ, কোনো গ্রহ একাদশে গেলে খুব একটা খারাপ ফল দেন না, কিন্তু একটা অসন্তোষ থাকবে উপার্জনের জায়গায়। অর্থাৎ যতটা হওয়ার কথা ততটা হলো না, অনেকটা খাটলাম, পরিশ্রম করলাম, উপার্জন হলো কিন্তু পরিশ্রম অনুযায়ী হলো না বা প্রাপ্য অনুযায়ী আমি পেলাম না, এরকম একটা ব্যাপার থাকছে। আর বুধ যেহেতু নিচস্থ হয়ে যাচ্ছেন বা আছেন আপনার পঞ্চমে থাকা তো ভালো, কিন্তু যেহেতু তিনি জড়ত্ব যোগে আছেন সেটাও ঠিক, আবার তিনি বুধাদিত্য যোগে আছেন এটাও ঠিক। সুতরাং একটা মধ্যম প্রকৃতির উপার্জন, অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী হবে না কিন্তু উপার্জন একটা ভালো আসবে। আর ব্যয়স্থলের অধিপতি শুক্র তুলা রাশির, একটু শৌখিন লোক জানেন তো, বিলাসবহুল ব্যাপার তার একটু, তিনি উচ্চাবস্থায় আছেন দ্বাদশপতি। সুতরাং দেখা যাচ্ছে দ্বাদশপতি হিসেবে তো অবশ্যই কিছু খরচ করবেন, এটা তার নিয়ম, কিন্তু পঞ্চমে লক্ষ্মীস্থলে আছেন, খুব একটা খরচ হবে না, শৌখিন দ্রব্যাদি ক্রয় কিছু হলেও হতে পারে, আদারওয়াইজ সেরকম কিছু খারাপ দেখা যাচ্ছে না, বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজনের। যদিও বিষয়টি মূলত চন্দ্র রাশি আধারিত আলোচনা। তো এটা ছিল মোটামুটি একটা মন্দের মধ্যে বেশ কিছুটা আলোর রেখা, কারণ কালপুরুষ চক্র একটা ডিসব্যালেন্স অবস্থার মধ্যে আছে। তার মধ্যেও আপনার ভালো দিকগুলো আলোচনা করলাম, খারাপ দিকগুলোও আলোচনা করলাম। এবারে ভালো তো ভালোই, খারাপটাকে কিভাবে কমাতে পারবেন, একদম যে নিরসিত করতে পারবেন না, আমিও পারবো না, আপনিও পারবেন না, কিন্তু কিঞ্চিত কিভাবে লাঘব করা যায় তার কিছু উপায় বলে দিচ্ছি। প্রথমে আপনার একটা রাশির অধিপতি নিচস্থ যেহেতু, তাকে একটু চার্জ করতে হবে, তাকে একটু উজ্জীবিত করতে হবে, এক। দ্বিতীয়ত দেখুন, আপনার একাদশের অধিপতি পঞ্চমে থাকা সত্ত্বেও নিচস্থ, তাইলে তাকে একটু সন্তুষ্ট করার প্রয়োজন আছে। আর সবাইকে যেটা আমি বলছি, আরও বলার প্রয়োজনও বোধ করছি, সেটা হচ্ছে কি না, বুধ আপনার অষ্টম এবং একাদশের অধিপতি হয়ে পঞ্চমে, বুধকে অবশ্যই ঠিক করতে হবে। আর রাহু, উনি কিন্তু পঞ্চমে খুব একটা ভালো ফল দেন না, রাহু তৃতীয় ষষ্ঠ এবং কিছু কিছু ক্ষেত্রে একাদশে ভালো ফল দেন, পঞ্চমে খুব একটা ভালো ফল দেন না। সেই রাহু অনেকগুলো খারাপ যোগ তৈরির একটা কারক গ্রহ হয়ে দাঁড়িয়েছে, তার দ্বারা জড়ত্ব যোগ, তারই দ্বারা গ্রহণ যোগ, তারই জন্য শাপিত যোগ। হ্যাঁ, অন্য গ্রহ শুভ গ্রহ অবস্থান করছে অবশ্যই, কিন্তু সেই শুভত্বটাকে তো নষ্ট করছে রাহু। সেই জন্য রাহুকে একটু সন্তুষ্ট করুন। তাইলে কাকে কাকে করতে হবে, মঙ্গলকে একটু উজ্জীবিত করতে হবে, বুধকে একটু সন্তুষ্ট করুন এবং রাহুকে একটু সন্তুষ্ট করুন। কিভাবে করবেন না, আমি যেভাবেই বলি সাধারণত, যারা দীক্ষিত নন তারা প্রণাম মন্ত্র বলবেন, যারা দীক্ষিত তারা বীজ মন্ত্র জপ করবেন এবং প্রণাম জানাবেন। এবারে যারা দীক্ষিত নন তাদের জন্য বলে রাখি, আপনি মঙ্গলকে প্রথমে, যেহেতু রাশির অধিপতি, মঙ্গলকে একটু প্রণাম জানান। কি বলে প্রণাম করবেন তাও বলে দিচ্ছি, যে মঙ্গলের প্রণাম মন্ত্র মনোযোগ দিয়ে শুনুন, একদম বিছানা থেকে ওঠার আগে, বিছানায় থেকে শুরুটা যেন যে গ্রহগুলি আপনার খারাপ করছে তাকে সন্তুষ্ট করার মাধ্যমে হয়। আবার যখন শুতে যাবেন তখন একবার করুন, সারাদিনে কমপক্ষে 2 বার করুন এবং মনোযোগ সহকারে ভক্তি ভরে করুন। দেখুন না, আপনার যতটা খারাপ হওয়ার কথা ততটা কিন্তু হবে না। যাই হোক, মঙ্গলের প্রণাম মন্ত্র বলছি, শ্রবণ করুন এবং এই মন্ত্রটি
পাঠ করে প্রণাম করুন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে মঙ্গলকে প্রণাম জানান। আর কি বললাম, বুধ, আপনার বুধ অষ্টম এবং একাদশের অধিপতি হয়ে পঞ্চমে নিচস্থ হয়ে গেছেন এবং জড়ত্ব যুগে আবদ্ধ হয়ে গেছেন। তাহলে বুধকে একটু ঠিক করতে হবে। আমি বলছি, প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনঃ সুতম। এই বলে বুধকে একটু প্রণাম জানান। আর সর্বোপরি রাহুকে সন্তুষ্ট করুন, খুব ক্ষতিকারক আমি দেখছি। রাহুকে কিভাবে করবেন না, অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই বলে রাহুকে প্রণাম করুন। আশা করি যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না, এটুকু আপনাদের একটা বলা যেতে পারে। উপদেশ আকারে বলুন, পরামর্শ আকারে বলুন, এটুকু কিন্তু আপনারা করলে অনেকটা ক্ষয়ক্ষতির হাত থেকে, খারাপের হাত থেকে রেহাই পাবেন। আর যারা দীক্ষিত মানুষ আছেন তাদের বলবো, আপনারা পারলে প্রণাম মন্ত্র তো আপনারা বলতেই পারেন, প্রণাম করতেই পারেন, অথবা আপনারা বীজটা জপ করতে পারেন। এবার বীজ জপ করতে হলে আপনাকে করতে হবে, প্রথমে মঙ্গলের বীজ জপ করতে হবে। ওং ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ, ওং ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ। এই বলে আপনি মঙ্গলের বীজ পাঠ করুন, মানে জপ করুন, প্রণাম জানান। 108 বার, পারবেন না যদি পারেন ভালো, না পারলে 10 বার একটু ভক্তি ভরে করুন। কখন করবেন বলে দিয়েছি। এবারে বুধেরটা বলে দিচ্ছি। ওং ব্রাং ব্রিং ব্রৌং সঃ বুধায় নমঃ, ওং ব্রাং ব্রিং ব্রৌং সঃ বুধায় নমঃ। এই বলে আপনি বুধকে প্রণাম জানান আর রাহুকে সন্তুষ্ট করুন। রাহুকে সন্তুষ্ট করা একান্ত কর্তব্য। তিনি কিন্তু প্রচুর সমস্যা তৈরি করে বসে আছেন আপনার লক্ষ্মীস্থলে। সুতরাং ওং ভ্রাং ভ্রিং ভ্রৌং সঃ রাহবে নমঃ, ওং ভ্রাং ভ্রিং ভ্রৌং সঃ রাহবে নমঃ। এই মন্ত্র বলে আপনি রাহুকে প্রণাম জানান এবং ভক্তি ভরে করুন, দেখবেন আপনি অনেকটা উপকৃত হবেন। যাই হোক, আলোচনা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা। বর্তমান ব্রহ্মাণ্ডে যে গ্রহাবস্থান, যে জায়গায় আছেন, যেরকমভাবে আপনাকে ফল দিতে চলেছেন তার উপর আলোচনা। এবারে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী কতটা ভালো কতটা খারাপ। যদি আপনার জন্মকুণ্ডলী কিছুটা ভালো থাকে, অবশ্যই অনেক ভালো ফল পাবেন, যতটা খারাপ বললাম ততটা হবে না। আর যদি জন্মকুণ্ডলী অনেকটা খারাপ থাকে তাইলে কিন্তু আপনাকে অবশ্যই কিছুটা খারাপ ফল ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। আমরা যাই পরামর্শ দিই না কেন, এটা কিন্তু ভোগ করতে হবে। তবে হ্যাঁ, কিছুটা প্রশমিত করার জন্য যে পদ্ধতি বললাম ওইগুলো করুন। আর যদি দেখেন যে অনেক সময় আমরা এও বলি যে আপনার সময় ভালো চলছে, আপনি কিন্তু ভালো সময় খুঁজে পাচ্ছেন না বা ভালো সেখান থেকে কোনো ফল পাচ্ছেন না, তাকে পরামর্শ দিন যে আপনি একটা কাজ করুন, আপনার জন্মকুণ্ডলী আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে একটু বিচার করিয়ে নেন, প্রয়োজন হলে আপনার বাস্তুটা বিচার করিয়ে নেন, দেখবেন অবশ্যই আপনি উপকৃত হবেন। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।